এই আরএসএসের যে শাখাগুলো রয়েছে সেখানেও জঙ্গি তৈরি হয়। তারা যারা প্রকৃত অর্থে দেশপ্রেমী তাদেরকে ওরা ছোট করছে, এটাই বিজেপির কালচার। ওরা কিচ্ছু দেশপ্রেম ওদের ব্যাপার নয়। এই বিজেপি মুসলিমদেরকে এসব ছোট দেখিয়ে কিছু হিন্দুদেরকে ভুল বুঝিয়ে ভোট কেনার চেষ্টা করছে। সেটা পেহেলগাঁও হত্যার পর অপারেশন সিঁদুরে আমরা যখন দৌড়দণ্ড প্রতাপ বায়ুসেনাদের দেখলাম একের পর এক জঙ্গি ঘাঁটিকে ধ্বংস করে দিতে পাকিস্তানের, সেই ঠিক তারপরে কিন্তু যখন সিজ ফায়ারের ঘটনা সামনে এলো তারপরেই একেবারে বিদেশ সচিব বিক্রম মিস্ত্রির মেয়ের ছবি সামনে এনে তাকে রেপ থ্রেট দেওয়া হলো। অন্যদিকে মধ্যপ্রদেশের নেতা বিজেপি নেতা সোফিয়া কুরেশিকে সন্ত্রাসবাদীদের বোন বলে আখ্যায়িত করছে, কি বলবেন? না, এইটাই তো ভারতীয় জনতা পার্টির কালচার। মানে এই রেপ থ্রেট দেওয়া, যাকে তাকে মেলাইন করা, যারা প্রকৃত অর্থে দেশের বীর, যারা দেশভক্ত, দেশের জন্য জীবনের পরোয়া না করে জীবন বাজি রেখে যারা লড়াই করে, তাদেরকে ছোট করা, তাদেরকে বাজে কথা বলা, এটাই তো বিজেপির কালচার। তো সেটাই ওরা করেছে। আজকে আপনারা দেখেছেন যে কদিন আগে আরএসএসের পক্ষ থেকে বলা হয়েছে কি না, যুদ্ধের জন্য আর্মি তৈরি করতে প্রায় 3 থেকে 6 মাস সময় লাগবে, আর আরএসএস নাকি তৈরি, একদম তাদের আর্মি রেডি রয়েছে, তাদের নাকি 3 দিনের মধ্যে আর্মি ডিপ্লয় করতে পারবে। তো ভালো কথা, আমাদের এই যে বীর সেনারা অপারেশন করছেন এবং সেটার জন্য তাদের অনেকে বীরগতি প্রাপ্ত হচ্ছেন। তো সেই জায়গায় তো এই আরএসএসের হাফ প্যান্ট পরা লাঠিধারী যেসব বীরেরা রয়েছে তাদেরকে পাঠিয়ে দিলেই তো হতো। তাদের নাকি কত 30 লক্ষ বাহিনী রয়েছে, তো তারাই তো চলে যেতে পারতো। কই, তারা তো গেল না। এত বড় বড় দেশভক্তির কথা বলছে, দেশের জন্য জান প্রাণ, মানে জানটা দিয়ে দিয়েছে, প্রাণটা দিতে বাকি আছে, এরকম একটা ব্যাপার। তো তারা তো যেতে পারতো, কই তারা তো গেল না। উল্টে কি করছে না, তারা যারা প্রকৃত অর্থে দেশপ্রেমী তাদেরকে ওরা ছোট করছে, এটাই বিজেপির কালচার। ওরা কিচ্ছু দেশপ্রেম ওদের ব্যাপার নয়। ওরা দেশপ্রেমটা বিক্রি করে কিছু ভোট কেনার চেষ্টা করে। আসলে ওরা মোটেও দেশপ্রেমী নয়। ওরা যেটা করে আমরা সকলেই জানি, এই দেশের মধ্যে হিন্দু মুসলমান এই একটা বিভাজন তৈরি করে নিজেদের ভোট কেনার বা ভোট ব্যাংক তৈরি করার চেষ্টা করছে। ওরা হিন্দুদেরকে বোকা বানিয়ে তাদেরকে নিজেদের ভোট ব্যাংক বানানোর চেষ্টা করছে, এইটাই ওদের লক্ষ্য। আর ওরা এই সোফিয়া কুরেশিকে মুসলিম হওয়ার জন্য বলছে সন্ত্রাসবাদীদের বোন। তো হ্যাঁ, সোফিয়া কুরেশি মুসলিম, কিন্তু তার সবার আগে পরিচয় হচ্ছে তিনি একজন বীর সেনা। আর ভারতবর্ষের সেনাবাহিনী, ভারতবর্ষের সেনারা, তাদের মধ্যে কোনো হিন্দু মুসলমান বলে কিছু নেই। সোফিয়া কুরেশি যেমন সেদিন প্রেস ব্রিফিংয়ে ছিলেন, তেমনই ঠিক তার পাশেই বসেছিলেন ভামিকা সিং। তো এটাই ভারতবর্ষের সেনাবাহিনীর বহুত্ব, এটাই ভারতবর্ষের সেনাবাহিনীর মহত্ব, যে সেখানে যারা সদস্য তারা প্রত্যেকেই ইন্ডিয়ান আর্মি বা ইন্ডিয়ান আর্মি মেন। তাদের মধ্যে কোনো হিন্দু মুসলমান কিছু নেই। ওই কারণের জন্যই এই ভারতবর্ষ, যেখানে 84% হিন্দু জনসংখ্যা, সেই ভারতবর্ষের সাধারণ মানুষের রক্ষার জন্য বর্ডারেতে ঝন্টু আলী শেখের মতো মুসলিম ভাইয়েরাও বীরগতি প্রাপ্ত হচ্ছেন। এই বিজেপি মুসলিমদেরকে এসব ছোট দেখিয়ে কিছু হিন্দুদেরকে ভুল বুঝিয়ে ভোট কেনার চেষ্টা করছে। সেটা করতে গিয়ে এসব ভুলভাল কথা বলে আসলে যেটা করছে, এরাই দেশদ্রোহিতার কাজ করছে। কারণ দেশের সেনাবাহিনীকে অপমান করা মানেই হচ্ছে গিয়ে দেশদ্রোহিতা। আমরা একেবারেই তাই। কিছুদিন আগেই আমরা শুভেন্দু অধিকারীর মুখ থেকে শুনেছিলাম পশ্চিমবঙ্গে নাকি মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়। আজকে মধ্যপ্রদেশের বিজেপি নেতার এরকম একটি মন্তব্য। তো কি মনে হচ্ছে, এই যে পুরো দেশ জুড়ে এই যে হিন্দু মুসলমান সাম্প্রদায়িক যে জিগির বিজেপি তুলতে চাইছে, সেটা কি শুধু ভোটের বৈতরণী পার করার জন্য, নাকি এটাই তাদের রাজনৈতিক কৌশল? না, রাজনৈতিক কৌশলটা কিসের জন্য? না, ভোটের বৈতরণী পার করার জন্যই অবশ্যই।
আর মাদ্রাসা জঙ্গি তৈরি হয়, এইসব যে কথাবার্তাগুলো, এটা শুভেন্দু অধিকারী আজকে নতুন বলেছেন এটা নয়, একসময় সিপিএমের সময়তে সিপিএমও বলেছে। আজকে তারা অনেক মানে ধর্মনিরপেক্ষ সাজার চেষ্টা করে, কিন্তু সিপিএমের সময়তেও বলা হয়েছিল, যখন রাজ্যে 34 বছরের বাম শাসন ছিল, তখন আমরা দেখেছি যারা সিপিএমের আমলেতে মুসলিমদের কি অবস্থা, সাচার কমিটির রিপোর্টও আমরা দেখেছিলাম। শিক্ষা থেকে চাকরি কোনো বিষয়েতেই তাদের কোনো সুযোগ সুবিধে ছিল না। এবার ব্যাপারটা কি জানেন তো, এরা এইসব কথা বলে লোককে খেপানোর চেষ্টা করে যে মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, কিন্তু ওরা এটা বলে না যে এই আরএসএসের যে শাখাগুলো রয়েছে সেখানেও জঙ্গি তৈরি হয়। এই সাধ্বী প্রজ্ঞা, এই যে আমরা এইসবের মাঝখানে তো এই গল্পগুলো ভুলেই গেলাম। সাধ্বী প্রজ্ঞার শাস্তি ঘোষণার কথা কই, আমরা তো কোনো মিডিয়া বা কোনো কিছুতেই মানে সে সম্বন্ধে কিছু জানতেই পারলাম না। এনআইএ সাধ্বী প্রজ্ঞাকে রীতিমতো দোষী ঘোষণা করেছে এবং তার মৃত্যুদণ্ডের জন্য আবেদন করেছে। সেইটা নিয়ে একটা লাইনও কোনো নিউজ পেপার, একটা মিডিয়া বাইট, কোনো কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না। তো এগুলো পুরো চাপা পড়ে গেল। কিন্তু তো সাধ্বী প্রজ্ঞা কিসের জন্য তাকে মৃত্যুদণ্ডের দাবি জানিয়েছে? এনআইএ কিসের জন্য কাজ করে না, এই দেশের মধ্যে যে টেরোরিজম বা টেররিস্ট অর্গানাইজেশন যেগুলো রয়েছে সেগুলোর বিরুদ্ধে, সেগুলোকে এলিমিনেট করা বা সেগুলোকে নিউট্রালাইজ করার দায়িত্বটা এনআইএর ওপর। তার মানে কি, যে নিশ্চয়ই কোনো একটা সন্ত্রাসবাদী ঘটনা বা কোনো একটা জঙ্গি তৎপরতা সেই সম্বন্ধীয় ব্যাপারেতে উনি জড়িত ছিলেন। তো আমরা দেখেছি এরকম আরএসএসের বহু, সেই স্বামী অসীমানন্দ থেকে শুরু করে, এবং এরা তো বেসিক্যালি সন্ত্রাসবাদী। তো তাহলে বলতে হবে যে আরএসএস সন্ত্রাসবাদী তৈরি রাখরা। আসলে বিজেপি মানুষকে কিছু মানে মিথ্যে কথা বলে কিছু ভুল ন্যারেটিভ সেট করার চেষ্টা করছে। কেন? আপনি বলেই দিয়েছেন, যে নিছক রাজনীতি করার জন্য এবং ভোটে জেতার জন্য। কারণ ভোটে জিততে পারলে তবেই গিয়ে এই যে বিশ্বের বৃহত্তম রাজনৈতিক দল, বিশ্বের বৃহত্তম রাজনৈতিক দল কিনা জানি না, কিন্তু হ্যাঁ বিশ্বের ধনীতম রাজনৈতিক দল। তো এই যে ধনীতম রাজনৈতিক দল, এই যে ইলেকটোরাল বন্ড, এই যে আম্বানি আদানি, এই যে আপনার নীরব মোদি, মেহুল চোকসি, এদের কাছ থেকে যে প্রণামীগুলো পান, সেগুলো তো বন্ধ হয়ে যাবে যদি ক্ষমতা থেকে চলে যেতে হয়। তো সেইটার জন্য ওনাদেরকে ক্ষমতায় যেন তেন প্রকারেও টিকে থাকতে হবে। তাই এসব ভুল বকা। একেবারেই শেষ প্রশ্নে যাব। কিছুদিন আগে যখন রাশিয়া ইউক্রেনের যুদ্ধ হয়েছিল, তখন আমাদের প্রধানমন্ত্রীর মুখ থেকে শোনা গিয়েছিল যে একটা ফোনেই নাকি তিনি রাশিয়া ইউক্রেনের যুদ্ধ থামিয়ে দিতে পারবেন। অন্যদিকে যখন পাকিস্তান এবং ভারতের যুদ্ধ সংঘর্ষের একটা পরিস্থিতি, একটা আবহ তৈরি হয়েছিল, তখন ডোনাল্ড ট্রাম্পের অর্থাৎ আমেরিকার প্রেসিডেন্টের একটা ফোনে বা একটা হুমকিতে সেই মোদি সরকার নীরব মোদিতে পরিণত হলো। কি বলবেন? তাহলে কোনো জায়গায় গিয়ে কি তার মাথা হেট হয়ে গেল বা তিনি এই হুমকিতে ভয় পেলেন? কি বলবেন? হ্যাঁ, আমরা গত নির্বাচনের সময় দেখেছিলাম বিজেপির আইটি সেল থেকে একটা ভিডিও, একটা বিজ্ঞাপন প্রচার করা হচ্ছিল, পাপা ওয়ার রুকবাদি। তো হ্যাঁ, ঠিক আছে, মোদিজি নাকি রাশিয়া ইউক্রেনের যুদ্ধ থামিয়ে দিয়েছিলেন। তো এবারের এই সকল যে যুদ্ধ, মানে যুদ্ধ ঘোষণা হয়নি কিছু, কিন্তু এই যে যুদ্ধ একটা ভাব আমরা টিভি চ্যানেল খুললেই দেখতে পাচ্ছি, একদম যুদ্ধ হচ্ছে, মানে আকাশ পাতাল জুড়ে যুদ্ধ হচ্ছে। তো মোদিজির যিনি পাপা রয়েছেন, হ্যাঁ, তিনি ফোন করতেই যুদ্ধ থেমে গেল। আসল ব্যাপারটা হচ্ছে, ওই শুধু মুখে বড় বড় বাতেলা মারলেই তো হয় না যে 56 ইঞ্চির ছাতি, 56 ইঞ্চির ছাতি, শিরদাঁড়াটাও থাকতে হয়। তো ওনার ছাতিটা 56 ইঞ্চি থাকলেও থাকতে পারে, কারণ এত বলছেন তো, তবে ওনার শিরদাঁড়াটা 6 ইঞ্চিও নেই। তো ওই কারণের জন্য ট্রাম্প সাহেব একটা ফোন করে চমকাতেই উনি সঙ্গে সঙ্গে এই সুরসুর করে, না বাবা, আর অনেক লড়াই ঝগড়া হয়ে গেছে, এসো এবার আমরা ভাই ভাই। মাথায় রাখবেন, আজকে তো এই সকল বিশ্বগুরু, সারা পৃথিবীর সমস্ত রাষ্ট্রনেতা নাকি মোদিজিকে সেলাম করে, এটাই তো শুনে আসছি সারাক্ষণ। মানে টিভি খুললে বলুন, সোশ্যাল মিডিয়া খুললে বলুন, যাই হোক না, খবরের কাগজ খুললে সবেতেই তাই দেখতে পাচ্ছি। তো আজ থেকে ধরুন 50-55 বছর আগে
তখন তো ইন্দিরা গান্ধী তো বিশ্বগুরু টিশ্বগুরু কিছু ছিলেন না, মানে অন্তত কংগ্রেসকে বা ওনার নিজেকে এরকম ফাটাতে হয়নি যে হ্যাঁ আমি বিশ্বগুরু। তো তখন তো আমেরিকা নো ডাউট বিশ্বের মধ্যে সবথেকে শক্তিশালী দেশ ছিল। আজকে না হয় আমেরিকার অনেক প্রতিদ্বন্দ্বী তৈরি হয়ে গেছে, তখন তো সেই অর্থে প্রতিদ্বন্দ্বী তেমন কেউ ছিল না। সেই অবস্থায় আমেরিকার প্রেসিডেন্ট নিক্সন যখন ইন্দিরা গান্ধীকে এই রকমভাবেই ধমকি দিয়েছিলেন যে এই যুদ্ধ বন্ধ করো তোমরা, এবং নিক্সন শুধু তাই করেননি, নিক্সন পাকিস্তানের পাশে দাঁড়িয়েছিলেন, সরাসরি 7th ফ্লিট পাঠিয়ে দিয়েছিলেন, যেটা বিশ্বের মোস্ট ডেডলি নৌবহর, সেটা পাঠিয়ে দিয়েছিলেন এই বঙ্গোপসাগরে। ইন্দিরা গান্ধী কী করেছিলেন, ওনার শিরদাঁড়াটা ছিল, ঠিক আছে, শিরদাঁড়াটা ছিল বলে ইন্দিরা গান্ধী মুখের ওপর বলে দিয়েছিলেন যে ভারত আমেরিকাকে বন্ধু মনে করে, বস মনে করে না। তো এরা তো বস কি আমেরিকাকে বাবা মনে করছে দেখছি। হ্যাঁ, ইন্দিরা গান্ধী বলেছিলেন ভারতবাসী, ভারতের নিজেদের ভাগ্য ভারতবাসী নিজেরাই লিখে নিতে পারবে, আপনাদেরকে নাক গলাতে হবে না। এখানে তো দেখা যাচ্ছে যে সে নাক গলিয়ে দিচ্ছে। এই ডোনাল্ড ট্রাম্পের মতো একটা পাগল, হ্যাঁ, সে নিজের দেশের যারা সাধারণ মানুষ রয়েছে তার চাকরি খেয়ে নিচ্ছে, একে তাকে দেশ থেকে তাড়িয়ে দিচ্ছে। হ্যাঁ, আশেপাশের যত রয়েছে, রাষ্ট্র রয়েছে তাদের সঙ্গে গণ্ডগোল পাকিয়ে ফেলছে। হ্যাঁ, এই তো কি আফগানিস্তান থেকে শুরু করে যে সব অন্যান্য যে রাষ্ট্রগুলো রয়েছে সেখানেও তো ওদের যে নীতিগুলো, সেই নীতিগুলোতে তো আখেরে দেখা যাচ্ছে সন্ত্রাসবাদীরাই সুবিধে লাভ করছে। আর ইনফ্যাক্ট এই যে ডোনাল্ড ট্রাম্প IMF-এর মাধ্যমে, দেখুন যাই হোক IMF স্বশাসিত সংস্থা হোক, যাই হোক না কেন, আমরাও জানি কতটা স্বশাসিত, সবটাই আমেরিকার কথায় ওঠে বসে। তো সেই IMF-এর মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানকে এত যে বিলিয়ন ডলার লোন পাইয়ে দিচ্ছে, তো ডোনাল্ড ট্রাম্প কি বাচ্চা ছেলে? উনি জানেন না যে এই যে টাকাগুলো এইগুলো ঘুরে ফিরে পাকিস্তান এই টেরর ফান্ডিংয়েই লাগাচ্ছে? সেটা উনি জানেন না? বাচ্চা ছেলে নাকি ন্যাকা সাজছেন উনি? আসল ব্যাপারটা সেটা নয়। এই ডোনাল্ড ট্রাম্প বলেছে না যে ব্যবসা বন্ধ করে দেবো, এইটা বলতেই আসলে নরেন্দ্র মোদী শুকিয়ে গেছে। কারণ কি, ব্যবসা বন্ধ করে দেওয়া মানে যে ওনার পেয়ারের আদানিজি তার ব্যবসা লাটে উঠবে, আম্বানিজি তার ব্যবসা লাটে উঠবে, আরও যারা সব রয়েছে ওনাদের ভাই বেরাদর দোসর যারা রয়েছে তাদের সবার ব্যবসায় বাতি জ্বলে যাবে। তাহলে তো আর ওই যেটা বললাম না যে এত কোটি হাজার কোটি টাকার যে স্পন্সরশিপ পাচ্ছে পার্টি বা এই নেতাদের, এই ফকির আদমি, হ্যাঁ, তিনি 8 লাখ টাকা স্যুট পরছেন, 1.5 লাখ টাকার কলম ব্যবহার করছেন, হ্যাঁ, 5 লাখ টাকার চশমা পরছেন, বছরে 44 বার করে বিদেশ যাচ্ছেন, এইসব মানে এই ধরনের বড়লোকিপনাগুলো তো আর করা যাবে না। তো সেইটার জন্য উনি ভয়েতে থামিয়ে দিতে বাধ্য হয়েছেন।